নমস্কার। গদি মিডিয়া জুড়ে তুমুল হইচই, মুখ্যমন্ত্রী নাকি বেআইনি কাজ করেছেন এবং এমনই বেআইনি কাজ করেছেন যে তাকে নাকি গ্রেপ্তার করাও হতে পারে। অন্যদিকে এক প্রখ্যাত সাংবাদিক সোশ্যাল মিডিয়ার সমাজ মাধ্যমে লিখেছেন যে দিল্লিতে নাকি তোড়জোড়, পশ্চিমবঙ্গে কিছু একটা ঘটতে চলেছে আগামী 7 দিনের মধ্যে। তো এর মধ্যে কোনটা ঘটতে চলেছে আমি বলতে পারবো না, আমার কাছে ভিতরের কোনো খবর নেই। উল্টো দিকে গতকালই বহু বহু বছর পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমের মোহাম্মদ সেলিম দুজনেই প্রায় একই স্বরে বক্তব্য রাখলেন নির্বাচন কমিশনের অনাচার নিয়ে। তো এরা একই সুরে ভবিষ্যতে বক্তব্য রাখবেন কি রাখবেন না, সত্যি সত্যি মমতাকে গ্রেপ্তার করা হবে কি না, সত্যিই দিল্লিতে কোনো তোড়জোড় হচ্ছে কি না, এ কথা আমার জানা নেই। কিন্তু আমি যেটা জানি যে বাঙালি বিপদে, সেটা যদি আপনারা সময় সারণীটা ভালো করে অনুসরণ করেন তাহলে বুঝতে পারবেন। একাধিকবার এই কথা বলেছি, আরও একবার সেই পুরনো কথাই আজকে একটা আবেদনের আকারে আমি পুনরাবৃত্ত করব। তো বাংলা বাঁচাতে এবার আওয়াজ তোলা উচিত। যদি আপনারা সময় সারণীর লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। কারণ যা হচ্ছে, এই যা যা ঘটছে বললাম, এবং তার সঙ্গে তার আগে যা যা ঘটেছে, পরে যা যা ঘটতে চলেছে, সব কোনোটাই কিন্তু আন্তাবড়ি নয়, বিচ্ছিন্ন নয়, সবকটাই অত্যন্ত সুসংগঠিত। যদি আপনারা এই সময় সারণীটা অনুসরণ করেন তাহলেই কিন্তু মোটামুটিভাবে বুঝতে পারবেন। তো আগেও বলেছি, এখনও আরেকবার বলি, সারা ভারতবর্ষ জুড়ে বাঙালি ঠ্যাঙানোর যে মহোৎসব, সেটা ঠিক কবে শুরু হলো? তো মনে করে দেখুন, এটা কিন্তু শুরু হয়েছিল অপারেশন সিঁদুর, হ্যাঁ, প্রায় বিস্তৃত, প্রায় অপারেশন সিঁদুর চলার পর্যায়ে। তো এখন তো একটা করে হাওয়া ওঠে, তারপর হাওয়াটা নেমেও যায়, কিন্তু উন্মাদনা একটা তৈরি করলে সেটা রেশ থেকে যায়, সেটাকে পরবর্তী পর্যায়ে তুলে নিয়ে যাওয়ার একটা দরকার পড়ে। তো অপারেশন সিঁদুর চলছিল, তার শেষ পর্যায়ে ভারতের বিভিন্ন প্রান্তে হঠাৎ খুঁজে পাওয়া যেতে শুরু করলো বাঙালি, অর্থাৎ বাংলাদেশিদের। বাঙালি আর বাংলাদেশি যে মোটামুটিভাবে একই, ওটাই ওই সময়ই প্রথম শোনা যেতে শুরু করলো। তো এইটা এমনি এমনি হতে পারে না, একটা যুদ্ধোন্মাদনা তৈরি হয়েছিল পাকিস্তানকে নিয়ে। এবং গদি মিডিয়া কী পরিমাণ গুলতাপ্পি, কী পরিমাণ মিথ্যাচার করেছিল সে তো আপনারা জানেনই, বহুবার বলেছি। করাচি, লাহোর সব দখল হয়ে গিয়েছিল, এমনকি পাকিস্তানের সেনাপ্রধানও পদচ্যুত হয়ে গিয়েছিলেন, এইসব হচ্ছিল। তো এগুলো মিথ্যে কথা, সবাই এগুলো জানেন। তা আসলে এটা কেন করা হচ্ছিল? আসলে এরা হাওয়া তুলছিল। একটা তো আছে টিআরপি, সে তো আছেই, কিন্তু তার সঙ্গে একটা উন্মাদনা তৈরি করা হচ্ছিল। এমনি এমনি এজেন্ডা ছাড়া কিচ্ছু হয় না। তো সেই হাওয়া ক্রমশ থিতিয়ে এলো, কিন্তু উন্মাদনাটা থেকে গেল। এবং এই পুরো উন্মাদনাটাই আস্তে আস্তে খুব সুকৌশলে সরিয়ে দেওয়া হলো বাংলাদেশের দিকে। খুব সুকৌশলে। বাংলাদেশে অনেক কিছু ঘটেছে, তার একটাও সমর্থনযোগ্য নয়, কিন্তু এই উন্মাদনার সঙ্গে বাংলাদেশে কি ঘটেছে তার কোনো সম্পর্ক নেই। খুব সুকৌশলে পাকিস্তানকে ঘিরে উন্মাদনাটা সরিয়ে দেওয়া হলো বাংলাদেশের দিকে। বাংলাদেশই হলো নয়া শত্রু, নয়া পাকিস্তান। এবং সেটা হলেও কিছু বলার থাকতো না। দ্বিতীয় যে জিনিসটা হলো, পশ্চিমবঙ্গ হয়ে দাঁড়ালো জেহাদিদের আস্তানা এবং নয়া কাশ্মীর। তো এটা কিন্তু ওই দিনই, ওইবারই প্রথম শুরু হলো তা নয়, সফল হলো মাত্র। চেষ্টাটা দীর্ঘদিন ধরেই চলছিল। সে আপনাদের মনে থাকবে যে সন্দেশখালিতে শেখ শাহজাহানের তুমুল অত্যাচার, প্রায় যৌন দাসী বানিয়ে রাখা, এই সমস্ত দিয়ে শুরু হয়েছিল। তারপর রোবট নামিয়ে জিহাদি খোঁজা হচ্ছিল একবার, এবং তারপর এসেছিল সেই সুবিখ্যাত বেঙ্গল ফাইলস। সেটা নাকি বিশ্বের, গদি মিডিয়া এমন করে দেখাচ্ছিল যে সেটা বিশ্বের শ্রেষ্ঠ সিনেমা। তো তাতে কি ভুসিমাল আছে সেটা পরের কথা, কিন্তু কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ যে কাশ্মীরে রূপান্তরিত হতে চলেছে, ওটা ওই সিনেমায় খুব বড় করে দেখানোর চেষ্টা হয়েছিল। তা সেটা জলে গিয়েছিল, সেটা বাংলায় কেউ দেখেননি, সর্বভারতীয় ক্ষেত্রে কেউ দেখেননি, এই প্রত্যেকটা প্রচেষ্টাই জলে গিয়েছিল। কিন্তু এইবার এই সিঁদুরের পরে যে যুদ্ধোন্মাদনাটা তৈরি করা হলো বাংলাদেশকে ঘিরে এবং পশ্চিমবঙ্গকে কাশ্মীর হিসেবে প্রজেক্ট করে, সেটা কাজে লেগে গেল। সেটা অনেক সুকৌশলে করা হয়েছিল, অনেক প্ল্যান করে ভেবেচিন্তে করা হয়েছিল, এবং অপারেশন সিঁদুরের পরে একটা উন্মাদনা তো ছিল, সেটাকে কাজে লাগানো হয়েছিল। ব্যাস, উন্মাদনাটা কাজে লেগে গেল এবং বাঙালি ঠ্যাঙানো শুরু হলো সর্বভারতীয় স্তরে। দিল্লি থেকে ব্যাঙ্গালোর, মহারাষ্ট্র, মুম্বাই, সর্বত্র, উড়িষ্যায় পরে হলো, শুরু হয়ে গেল জিহাদি খোঁজা, বস্তিতে হানা, যন্ত্র লাগিয়ে। এগুলো আবার সাম্প্রতিককালে দেখলাম যন্ত্র লাগিয়েও নাকি বাংলাদেশি খোঁজা হচ্ছে। দিল্লির বস্তিতে যা পড়েছি, সেখানে বাংলাদেশি ধরার গাড়ি আসতো, যেমন আসতো কুকুর ধরার গাড়ি।
এবং খুব জোর তালে, এগুলো এমনি এমনি হয় না, খুব জোরদারভাবে শুরু হয়ে গেল। বাঙালি মাত্রেই সম্ভাব্য বাংলাদেশি, বিশেষ কিছু তফাৎ নেই, এরা সবাই মছলি মাংস খায়, সবাই কিন্তু সম্ভাব্য বাংলাদেশি, তার উপর বাংলাদেশি ভাষায় কথা বলে, এই প্রচার। রাজ্যে রাজ্যে কার্যত ডিটেনশন ক্যাম্প চালু হয়ে গেল, এবং তার চেয়েও ভয়ের কথা, একটা জিনিস কার্যত বৈধ হয়ে গেল, একটা কথাই চালু হয়ে গেল, তার নাম পুশব্যাক। নিতান্ত বেআইনিভাবে একজনকে ধরে এনে, ভিন রাজ্য থেকে ধরে এনে পশ্চিমবঙ্গের বা আসামের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হবে, এর নাম দেওয়া হলো পুশব্যাক, এবং সেটা রীতিমতো বৈধ হয়ে গেল। তো এই নিয়ে তুমুল হইচই হবার কথা ছিল অন্তত বাংলায়, কিন্তু হলো না। কারণ তার অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ হচ্ছে, গদি মিডিয়ায় এসে বসলেন আমাদের প্রখ্যাত বুদ্ধিজীবীরা, তাদের নামে গগন ফেটে যায়। কেউ কেউ বললেন আসলে তো বাঙালিকে ঠ্যাঙানো হচ্ছে না, আসল কারণটা কিন্তু অর্থনৈতিক। কেউ কেউ বললেন ওরে বাবা কি ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, ভাবতে পারবেন না, চারদিকে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। কি করে বুঝলেন বলেননি। কেউ বললেন এই যে বাঙালিদের অন্য রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে, এইটা কেন সেটা আগে খুঁজে বার করা দরকার, ঠ্যাঙানো হচ্ছে তো পরে দেখব। তো কেউ কেউ বললেন এগুলো কোনোটা ইস্যু নয়, আসল ইস্যু অন্য, আসল ইস্যুটা যে কী সেটা কেউ খোলসা করে বললেন না। তো মোট কথা, পুরো জিনিসটাকেই একটা বৈধতা দেওয়ার প্রক্রিয়া আমাদের বুদ্ধিজীবীরা, তথাকথিত সচেতন বুদ্ধিজীবীরা শুরু করে দিলেন। এবং একই সঙ্গে হঠাৎ রোহিঙ্গাদের দেখা যেতে শুরু করলো, চারদিকে গদি মিডিয়া হই হই করে প্রচার করার শুরু করে দিল, এবং রোহিঙ্গাদের যা সংখ্যা সারা পৃথিবীতে, তার চেয়েও বেশি সংখ্যক রোহিঙ্গা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে বলে শোনা যেতে শুরু করলো। এবং গদি মিডিয়ার গলার জোর আছে, লোকে ফিসফাস করতে শুরু করলো বাংলাদেশিতে এবং রোহিঙ্গায় ছেয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গর ওই ডেমোগ্রাফির ব্যাপার। এবং ওই করাচি বা লাহোর দখলের মতোই শুরু হয়ে গেল আরও একটা বাস্তবতার নির্মাণ, এটা গায়ের আরও কাছে, এটা আরও অলিক, একেবারে আষাঢ়ে কিন্তু সেটা তৈরি হলো। এবং আমি সময় সারণীর কথা বলছিলাম, ঠিক পরবর্তী ধাপে এই প্রচারের হাত ধরেই কিন্তু নামিয়ে আনা হলো এসআইআরকে। তো খুবই যৌক্তিক ব্যাপার, এত রোহিঙ্গা যখন পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে তাদের তো তাড়াতে হবে, এত রোহিঙ্গা এত বাংলাদেশি, যুক্তি দিয়ে হিসেব করলে সেটাই তো পরবর্তী স্টেশন, মানে আগেরটা যুক্তি নয়, আষাঢ়ে গল্প, কিন্তু ওটাকে যদি আপনি প্রথম ধাপ হিসেবে ভাবেন, তার পরবর্তী ধাপ নিশ্চয়ই হচ্ছে এবার এদেরকে তাড়াতে হবে। তো তাই আসছে এসআইআর, এবং টিভির দাদা ঠাকুররা বা নাড়ুগোপালরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বলতে শুরু করলেন এসআইআর নিয়ে তো ভয়ের কি আছে, এসআইআর তো প্রথমবার হচ্ছে না, এসআইআর আরও আগে অনেকবার হয়েছে। তো তার সঙ্গে যে একটা মৌলিক তফাৎ আমরা দেখতে পাচ্ছিলাম সারা ভারতবর্ষ জুড়েই, যা আগেরগুলো ছিল মানুষকে ভোটার হিসেবে নথিভুক্ত করার জন্য এসআইআর, এটা হচ্ছে মানুষকে জোর করে বাদ দেবার জন্য এসআইআর, মানে ভাবভঙ্গি থেকে সেটাই মনে হচ্ছিল। তো যাই হোক, এটা তারা বলতে শুরু করলেন, এবং তারপরে অত্যন্ত নাটকীয়ভাবে, নিশ্চয়ই আপনাদের মনে আছে তবু আর একবার মনে করিয়ে দিই, নাটকীয়ভাবে দেখা গেল যে শহরে গ্রামে নানা বস্তি ফাঁকা হয়ে যাচ্ছে, সব নাকি বাংলাদেশিদের বস্তি, সর্বত্র বাংলাদেশিরা থাকতো। তা কী করেছে জানি না, আমরা কিছু জায়গা থেকে খবর পেয়েছি দিনের বেলায় লোককে বাড়ি বন্ধ করে কাজ করতে গেছে, বস্তির লোকেদের তো কাজ না করে থাকলে হয় না, তো মিডিয়া এসে তালা বন্ধ দেখিয়ে বলছে যে এটাই হচ্ছে ফাঁকা বস্তি, সব চলে গেছে বাংলাদেশে। বিহারে ভোট দিতে গেল ঝেঁটিয়ে লোক, সেই ফাঁকা এলাকা দেখিয়ে বলা হতে থাকলো যে বস্তি ফাঁকা হয়ে গেছে, সব বাংলাদেশে চলে গেছে। তো কে গেছে বাংলাদেশে, কে গেছে বিহারে, কে দেখতে যাচ্ছে? টিভিতে দেখানো হচ্ছে, সঙ্গে ওই তারস্বরে চিৎকার চলছে, তো ওইটাই একদম সত্য হিসেবে দাঁড়িয়ে গেল। এবং এটাও আপনাদের মনে থাকার কথা যে পলক ফেলতে না ফেলতেই হঠাৎই সীমান্তে দেখা গেল তথাকথিত বাংলাদেশিদের ভিড়, দলে দলে বাংলাদেশি নাকি পালাচ্ছে। তো কোনো একটা চেকপোস্টে শখানেক লোক অপেক্ষা করছেন, তাদেরকে কুমির ছানার মতো দেখিয়ে বলা হলো যে দলে দলে লোক ছেয়ে গেছে, মাথার মিছিল, সবাই বাংলাদেশে পালাচ্ছে। তো তাদের মধ্যে কেউ কেউ আবার বললেন যে আমাদের এই অনুষ্ঠানেই আছে, না সেটাকে বোধহয় আমাদের বিখ্যাত গদি মিডিয়ারা বন্ধ করে দিয়েছে দেখানো, যাই হোক। তো তারা বলতে শুরু করলেন যে তোতা পাখির মতো যে তিনি লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছে অনেকদিন, মুখ ফুক ঢেকে একজন মহিলা বললেন কত পেতেন, 500 টাকা। কেউ কেউ একদম সাক্ষী গোপালের মতো বললেন আমি ভুল করে এসেছি, তাড়িয়ে দিয়েছে বলে আমার কোনো সমস্যা নেই। তো এসেছিলেন কেন বুঝতে পারলাম না, যদি এতই ন্যায়পরায়ণ হন।
তো যাই হোক, কথা হচ্ছে যে 100 জন লোক অপেক্ষা করছে, কত 100 জন নিয়মিতভাবে একটা চেকপোস্টে থাকে কি না, পরে জানা গেল থাকে। সে কে দেখতে যাচ্ছে? হই হই চললো গোটা মিডিয়া জুড়ে, গদ্দি মিডিয়ার গলার জোর অসীম, এবং পুরোটাই যতই আষাঢ়ে হোক পুরোটাই কিন্তু প্রতিষ্ঠিত সত্য হয়ে গেল। এবং এইভাবে তৈরি হয়ে গেল পরবর্তীকালে এখন আমরা যেটা দেখছি সেই বাঙালি তাড়ানোর মতাদর্শগত ভিত্তি। এবং কোনোটাই বন্ধ হলো না, যেহেতু মতাদর্শগত ভিত্তিটা এসে গেল, বাঙালি ঠ্যাঙানো চলতে থাকলো, বাড়লো। উড়িষ্যায় তো ভয়ঙ্কর ঠ্যাঙানো শুরু হলো, মেরে ফেলা হলো কয়েকটা জায়গায়, সোনালি বিবি, সুইটি বিবি, এবং তারপর আরও 14 জনকে পুশ ব্যাক করে দেওয়া হয়েছে। ঠেলে পাঠানোর সংখ্যাটা বেড়েছে, এটা জানা সংখ্যা, আসল সংখ্যা কত আমি বলতে পারবো না। এবং একই সঙ্গে চলতে থাকলো এসআইআর, সমস্ত কিছুই আইনি, সমস্ত কিছুই বৈধ। ওরা ভাবতে শুরু করলো যা খুশি করা যায়, যেহেতু মিডিয়া এবং বাঙালি বুদ্ধিজীবীদের একটা বড় অংশ এটার পক্ষে কার্যত দাঁড়িয়ে গেলেন, হয় কিছু না বলে বা প্রকারান্তরে সমর্থন করে। ওরা ভাবলো এবার কিন্তু যা খুশি করা যায়। তো আমাদের মতো এক আধজন নাগাড়ে বলে গেল যে এটা বাঙালির উপর আক্রমণ। তো গদি মিডিয়ার সামগ্রিক প্রচার যন্ত্র যে আছে, বা বাঙালি বুদ্ধিজীবীদের যে ওজন, তাদের পিছনে যে প্রচার যন্ত্র, তার যে ওজন, সেটুকুর কাছে কতটুকুই বা, তবুও সেটাও বন্ধ করার আপ্রাণ চেষ্টা করা হলো। একটু আগেই যেটা বলছিলাম যে ফেসবুকে যেটা হয়েছে সেটা তো ভয়ঙ্কর, যে গদি মিডিয়া বা কোনো চ্যানেলের কিচ্ছু ছিল না সেখানে, সেটাকেও রিপোর্ট করে বন্ধ করে দেওয়ার চেষ্টা হলো এগুলো। তো কথাটা খুব পরিষ্কার যে কোথাও যেন কোনো পাল্টা স্বর শোনা না যায়, এবং সেটা একটা বড় মাপের কাজ করলো, যেটা আমাদের ভয়ের কথা। তো পুশব্যাক, ঠ্যাঙানো, এসব নিয়ে বাঙালি প্রতিবাদীরা মোটামুটি চেপে গেলেন। পাছে কেউ তাদেরকে তৃণমূল বলে দেয় বা অন্য কিছু বলে দেয়, তার চেয়ে বাবা বাঙালি মরুক, আমাদের কেন বদনাম হবে, তার চেয়ে আমরা অমুকের জন্মদিন, তমুকের লেখার কি ভঙ্গি, তমুকের লেখায় কি অসাধারণ সৌন্দর্য, টেকনিক, সৌকর্যের কি অপূর্ব প্রয়োগ, এইসব নিয়ে কথাবার্তা বলি। এইসব বিপজ্জনক জায়গায় ঢোকার কোনো প্রয়োজন নেই, তাতে বাঙালি মরে মরুক। এসআইআরের শুনানিটাও চেপে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা পুরোটা সম্ভব হলো না। শুরু হয়েছিল খুব ওই একইভাবে, যে অকারণে আতঙ্কিত হবেন না, এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না, ভয় ছাড়াবেন না, এ নিয়ে শুরু হয়েছিল। কিন্তু সমস্যা হলো যে তাতে ভদ্রজনেরা, এমনকি বিখ্যাত লোকেরাও, অমর্ত্য সেন হন, জয় গোস্বামী হন, ডাক পেতে শুরু করলেন। তো এগুলো কেন হলো? কারণ ততদিনে ওই যে কোম্পানি, গুজরাটি কোম্পানি, তারা বুঝে গেছে যে এবার এদেরকে নিয়ে যা খুশি করা যায়, জাতটাকে নিয়ে কেউ কিচ্ছু বলবে না। তো তাই হলো যে একটু লেখাপত্র বেরিয়েছে দু একটা কাগজে, আগেগুলো নিয়ে কিচ্ছু বেরোয়নি। আগেরগুলো গদি মিডিয়ার সমস্যারে উল্টো কথা বলে গেছে, এটা নিয়ে কিছু বেরিয়েছে, কথাবার্তা হয়েছে। কিন্তু 1 কোটি বা 1.5 কোটি লোককে, বাঙালিকে এক কথায় নিজেকে নাগরিক প্রমাণ করো এবার, কিন্তু লাঠি উঁচিয়ে এই বলে লাইনে দাঁড় করিয়ে দিলে যেটা হবার কথা, যে হট্টগোল হবার কথা, তার তুলনায় কিচ্ছু হয়নি। একটা ফুসকুড়িও ওঠেনি, ফুসকুড়ি ওঠার মতো কিচ্ছু হয়নি। তো ফলে যখন লোকে লাইনে দাঁড়াচ্ছে, লোকে লাইনে দাঁড়াতে শুরু করলো, হইচইটা তো একদিন আগে গতকাল সাংবাদিক সম্মেলনে হলো। তো যখন লোকে লাইনে দাঁড়ানো শুরু করলো, তখনও যদি শাসক দলের কথাই বলি, তখনও তৃণমূলের ডিজিটাল যোদ্ধার সমাবেশ চলছে, তখনও সিপিএম করছে ভেনিজুয়েলা নিয়ে মিছিল। তো এইগুলোর মধ্যে দোষের কিছু নেই, খুব ন্যায্য কথা। কিন্তু কথা হচ্ছে, ঘাড়ের উপর যখন গিলোটিন উঁচিয়ে আছে, তখন কি মানুষ এগুলো করবেন? করতেও পারেন মিনমিন করে, কিন্তু আসল ফোকাসটা এই দিকেই থাকবে। যে কিন্তু সেই ফোকাসটাই ছিল না। বাঙালির যে একটা জাতীয় বিপর্যয় হতে চলেছে, বাঙালি জাতির যে একটা বিপর্যয়ের সামনে, সেরকম কোনো চৈতন্য যে আদৌ দেখা যায়নি, তার প্রমাণ এগুলো। তো ফাঁক বুঝে, ঠিক এই ফাঁকেই, কোথাও কিছু হচ্ছে না, কেউ কিছু বলবে না, গুজরাটি কোম্পানি বুঝে ফেলেছিল, ফাঁক বুঝে এইবার এসআইআরের সঙ্গে একদম ত্রিমুখী আক্রমণ, বাঙালি ঠেঙানো এসআইআর, তার সঙ্গে নামিয়ে দেওয়া হলো ইডিকে। যা খুশি করা যায় সেটা তো মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে, যে তৃণমূলের যে একটা রাজনৈতিক দলের তাদের যে প্রচার যন্ত্র আছে, প্রচার যন্ত্র একটা বেসরকারি কোম্পানি আইপ্যাক, তার অফিসে নামিয়ে দেওয়া হলো ইডিকে একটা হাস্যকর অজুহাত দিয়ে, 2020 সালের একটা মামলা দিয়ে। তো এইটা করা হলো কারণ ততদিনে ওই যে বললাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, যা খুশি করা যায়। এবার এটা নিয়ে যে তীব্র একটা প্রতিবাদ হওয়ার কথা ছিল, যেটাকে এমনকি সর্বভারতীয় চ্যানেলে আকাশ ব্যানার্জি বললেন যে ওয়াটারগেট কেলেঙ্কারির সঙ্গে তুলনীয়। রবিশ কুমার সর্বভারতীয় চ্যানেলে বাংলার বাইরে থেকে, হিন্দি আমি একদম পছন্দ করি না, কিন্তু তারাও ব্যাপারটা বহুদূর থেকে ধরে ফেলে বললেন যে এটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এবং একটা চক্রান্ত চলছে। কিন্তু
পশ্চিমবঙ্গে সেসব কিছু হলো না। গদি মিডিয়ায় তো ওই বাবা ওই সবুজ ফাইলে কি ছিল, কোন চুরির ডকুমেন্ট, এই নিয়ে আলোচনা চললো। আর এখন যেটা বললাম, মমতাকে গ্রেপ্তার করা হবে কিনা এই নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করার আপ্রাণ চেষ্টা চলছে। এবং সবথেকে আশ্চর্য, আমাকে হাঁ করে দিয়ে অবিশ্বাস্য হলেও সত্য, সিপিএমের রাজ্য সম্পাদক মমতাকেই গ্রেপ্তারের দাবি তুলে ফেললেন। মানে ইডি যে যাচ্ছে তাই করে যাচ্ছে, সারা ভারতবর্ষে সবাই জানে সেটা, তার দলও জানে সেটা, তারপরে এটা কী করে করলেন আমি জানি না, কিন্তু করে ফেললেন। যেন বাঙালির উপর কিচ্ছু হচ্ছে না এবং সেই আক্রমণের সঙ্গে কোনো সংযোগ নেই এবং তার কোনো সম্ভাবনাও নেই। তো এত কিছু হয়ে গেল এই গতকাল। তারপরে আমি যে সাংবাদিক সম্মেলন দুটো হয়েছে তার কথা বললাম, এই শেষ পর্যায়ে সকলের টনক নড়েছে। তৃণমূল আগে থেকে কিছু কিছু বলছিল, সিপিএম তো একেবারেই প্রায় কিছু বলছিল না, তৃণমূল কিছু কিছু বলছিল, কারণ ক্ষমতা রাখার দায় এটা তাদের। সিপিএমের তো আর ক্ষমতা রাখার দায় নেই, তারা কিছু কিছু বলছিল, প্রতিবাদ করছিল। কিন্তু আমি সমস্যার প্রতিবাদ ওই ইডির পর থেকে শুরু হয়েছে এবং কালকে সাংবাদিক সম্মেলনে সেটা শুরু হয়েছে। তাও এটা আমি সামান্য বলবো, কারণ এটা হচ্ছে কেবলমাত্র এসআইআর নিয়ে। তো তাতেও মন্দের ভালো, সিপিএম এবং তৃণমূলের যে প্রধান মুখ্যমন্ত্রী আছেন আমাদের, তারা মোটামুটি একই সুরে কথা বললেন। জ্বালাময়ী সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ সেলিম নির্বাচন কমিশনের অনাচারের কথা বললেন, মমতাও তাই বললেন যে বিজেপির গাড়ি ভর্তি ওই যে নাম্বার দেওয়ার একটা ফর্ম আছে, সেটা পাওয়া গেছে। বললেন গোবলয়ের মাইক্রো অবজারভারদের কথা, যারা অনাচার করছে, মানে যাকে খুশি বাদ দিচ্ছে, কাকে কেটে বাদ দিচ্ছে জানার কোনো উপায় নেই। একদম ফাইনাল লিস্ট বেরোলে আপনি জানতে পারবেন এবং তারপর ভোট ডিক্লেয়ার হয়ে যাবে, রাজনৈতিক দলদের প্রচারে নেমে পড়তে হবে। এই নিয়ে মাথা কামানোর লোক পাওয়া যাবে না, যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, সেটা উনি অবশেষে বললেন। যাই হোক, এইগুলো শুধু নয়, তারপর বললেন যে আমরা এটাও বলেছি যে এখানেই শুধু শেষ হবে না, বাদ দেওয়া তো একটা পর্যায়, যাকে খুশি ওদের ইচ্ছে মতো বাদ দেবে, তাতে ওদের কিছু লোক বাদ গেলে যাবে, কিন্তু ওদের ইচ্ছে মতো লোকজন বাদ যাবে এবং তারপর ভিন রাজ্য থেকে লোক আনা হবে, গোবলয় থেকে মূলত ভুয়ো ভোটার ভর্তি করে দেওয়া হবে। এবং এইটা হচ্ছে ওদের নির্বাচন, তথাকথিত নির্বাচনের পদ্ধতি। তো এইটা হতে চলেছে। আমরা বলছিলাম এবার দুই পক্ষের টনক নড়েছে একদিন বাদে, তারা একদিন বাদে কিন্তু কথাটা বললেন। তো একদিন দুই পক্ষই স্বপ্নের জগতে ছিল। তো এক পক্ষ, মানে তৃণমূলের কথাই বলছি, তারা বলছিল মানুষকে এত আক্রমণ করলে মানুষ কিন্তু ভোটের বাক্সে জবাব দেবে। আরে ভাই, যদি কেউ ভোটই দিতে না পারে ভোটের বাক্সে সে জবাব দেবেটা কী করে? আর অন্যজন বলছিল, মানে সিপিএম বলছিল যে এতই যদি আক্রমণ কেন করছে ভোটের আগে, নিশ্চয়ই কোনো সেটিং আছে যাতে ভোটগুলো বিজেপির কাছে চলে যায়। আরে ভোট দিতে না পারলে আর ভোট তৃণমূলের কাছে চলে যায়। আরে ভোট দিতে না পারলে ভোট আর তৃণমূলের কাছে যাবে কী করে? তো যাই হোক, সেটিং আছে, বেটিং আছে, এসব বলছিল। কিন্তু কার্যত যেটা উভয় পক্ষই গতকাল বললো যে আসলে ওসব কিচ্ছু না, যাদের ক্ষোভ আছে তারাই তো বাদ যাবে, যা ওদের ইচ্ছে মতো লোক বাদ যাবে, আর গোবলয় থেকে এনে লিস্টি ভর্তি করে দেওয়া হবে। এইটা হচ্ছে পুরো হিসেব। তো এইটা আশা করতে পারছি ওরা গতকাল বুঝেছেন, কিন্তু তারপরেও বলছি যৎ সামান্য হয়েছে, কারণ পুরোটা বোঝেননি যে এইটা একটা পুরোদস্তুর পরিকল্পনার অংশ, যেটা আমি শুরু থেকে এখন পর্যন্ত বললাম, এবং আনতাবড়ি কিচ্ছু হচ্ছে না। তো চারদিকে আপনারা যদি দেখেন, চারদিকে দেখতে পাবেন যে হিন্দিকে রাষ্ট্রভাষা, হিন্দি বলিয়ে আপনি কি বাংলাদেশে হিন্দি বলতে পারেন না, রাষ্ট্রভাষা বলতে পারেন না, এইগুলোর প্রকোপ কিন্তু বেড়েছে। সেটা এমনি হয়নি, কারণ একটা প্রচার চলছে, ভারতবর্ষ জুড়ে চলছে। বাংলা বলা মানেই সম্ভাব্য বাংলাদেশি, এবং বাংলা ভরে আছে বাংলাদেশিতে, এবং এটাকে হিন্দুস্তান বানাতে হবে, হিন্দুস্তানিতে দখল করতে হবে। তো এইটা একটা প্রচার চলছে, সেইটা কিন্তু এটা দীর্ঘস্থায়ী প্রচার। বাঙালি তারাও এটা দীর্ঘস্থায়ী প্রচার, দীর্ঘস্থায়ী কর্মসূচি। 1 কোটি বাঙালি বাদ যাবে, সে জায়গায় গোবলয় এসে বসবে, বাংলা হবে হিন্দুস্তান, বাঙালিরা যাবে বাংলাদেশে, কারণ ওটাই ওদের জায়গা। এবং সর্বোপরি এসআইআরের কথা যেটা এর সঙ্গে আসে, যে ভোট টোটার কোনো মানে থাকবে না, হলে আর নিয়মতান্ত্রিকভাবে হবে। এবার আপনি যদি চুজ করে নেন, বেছে নেন যে আপনার ভোটাররাই শুধু ভোট দেবে, তাহলে তো ভোটারের কোনো মানে থাকে না। তো এইটাকেই আমরা এখন বলি নিও ফ্যাসিবাদ, যেটা নামিয়ে আনার চেষ্টা হচ্ছে। তো যাই হোক, সে আমি ওই তাত্ত্বিক কুটকচারিতে ধরবো না। তো এইটা হচ্ছে পুরোদস্তুর ব্যাপার, এবং এইটা কিন্তু ওরা এখনও বুঝেছেন বলে আমার বিশ্বাস হয় না, এবং এটাও বুঝেছেন বলে বিশ্বাস হয় না যে এই পুরো আক্রমণ কোনো একটা দল বা গোষ্ঠীর পক্ষে একাকী থামানো সম্ভব নয়। সংস্কৃতি, রাজনীতি, এমনকি প্রযুক্তি, এই সমস্ত কিছুতেই দরকার সর্বাত্মক প্রতিরোধ। প্রযুক্তির ব্যাপারটা আগেই বলেছিলাম, আমরা কিছু দূর এগিয়েওছি, কিন্তু কোনো দল এখনও সাড়া দেননি যে ভোটার লিস্টকে কী করে ডিজিটাইজ করে সম্পূর্ণ মেশিন রিডেবল করা যায়। আমরা চেষ্টা করেছিলাম, কোডও লেখা আছে। আমাদেরই একজন শ্রোতা অনেক সাহায্য করেছেন, আমাদের সঙ্গে তিনি আছেন, নাম বলতে বারণ করেছেন বলে বললাম না,
কিন্তু কথা হলো যে কোনো দল এখনও সাড়া দেয়নি, আমরা যেটুকু করছি নিজের চেষ্টায় করছি। তো ফলে এই কথাগুলো আজকে বলছি এমন নয়, বহুবার বলেছি, অনেক দিন ধরে বলেছি, তবু আরেকবার বলি সজোরে এবং চিৎকার করে যে বাংলার প্রতিটি অবিজেপি দলের নেতা, সমর্থক, কর্মী, এমনকি বিজেপিরও যে বাঙালি সমর্থকরা আছেন তাদের প্রতি আবেদন যে এবার অন্তত বাংলাকে বাঁচাতে আওয়াজ তুলুন। কারণ এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, মানে দেরি হয়েই গেছে। প্রতিটি বাংলাবাদী সংগঠন আওয়াজ তুলুক, রাজনৈতিক নেতারা একসঙ্গে বসে আটকানোর নীতি কৌশল ঠিক করুন। কিন্তু বিপদটা কারণ কিন্তু বাঙালির, ভোটাররা আগে ভোট দিক, তারপর তো কে জিতবে ঠিক হবে। তা এখনও পর্যন্ত চুলোচুলি করে জল এত দূর গড়াতে হয়েছে যে এখন কিন্তু একদম আপৎকালীনভাবে ব্যবস্থা না নিলে আর কোনো উপায় নেই। তো এইটা কিন্তু করতে হবে। জল যতদূর গড়িয়েছে এতেও ঠেকানো যাবে কিনা আমি জানি না, কিন্তু এইটুকু করতেই হবে, এটা ন্যূনতম কাজ। তো যারা নেতারা বসে আছেন তারা এতদূর গড়াতে দিয়েছেন, এখন কান দেবেন কিনা জানি না। তবু যারা শুনলেন এবং মনে করলেন ঠিকই বললাম, যদি আদৌ মনে করে থাকেন, তো অনুরোধ এই বার্তাটা ছড়িয়ে দিন, এই বার্তাটা ছড়িয়ে দিন, ছড়ানো দরকার। যারা একদিন কানে তুলো গুজে বসেছিলেন তাদের কানে সজোরে ঢোকানো দরকার। একসঙ্গে আসুন, বাংলা বাঁচান একসঙ্গে, তারপর ভোটের লড়াই লড়বেন, এইটা কানে ঢোকানো দরকার। এবং সেই আওয়াজটা গদি মিডিয়ার থেকে বেশি জোরে হওয়া দরকার। তো ফলে যাকে পারুন শোনান, যেভাবে হোক শোনান, এই কথাগুলো ছড়ানো দরকার। কারণ মধ্যবিত্ত শিক্ষিত একটা মানুষের মধ্যে যেভাবে সাম্প্রদায়িকতার বিষ ঢুকেছে, যেভাবে ঢোকানো হয়েছে, এবং তারা গদি মিডিয়ার নিষ্ক্রিয় ভোক্তায় পরিণত হয়েছেন, এইটা সজোরে বলা ছাড়া আর কোনো উপায় নেই। যেখানে পারুন বলুন, নেতাদের পেলে বলুন, সাধারণ লোককে পেলে বলুন, এই ভিডিও শেয়ার করুন, যা খুশি করুন, কিন্তু বার্তাটা সরান। আবারও বলছি, মমতাকে গ্রেপ্তার করা হবে, দিল্লি কী করবে এগুলো আমি জানি না, ভয়ঙ্কর কিছু করতেই পারে, আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু আমাদের এই পাল্টা প্রতিরোধটা তৈরি করতে হবে, এবং রাজনৈতিক নেতারা রাজনৈতিক স্তরে, বিচার বিভাগীয় স্তরে যাতে প্রতিরোধগুলো তৈরি করেন, তার জন্য দয়া করে এগুলো কানে ঢোকান। তো আজকে অনেক লম্বা হয়ে গেল, এর বেশি আর কিছু বলবো না। তো আমাদের সঙ্গে যারা আলাপ আলোচনা করতে চান, বইমেলা স্টলে আসবেন, 5, 6, 7 নম্বর স্টল। ততদিনে যদিও জল অনেক ঘুলিয়ে যাবে, অনেক জল অনেক জায়গায় গড়িয়ে যাবে, কী হবে জানি না, কিন্তু আমরা সঙ্গে থাকবো, অনুষ্ঠান করব। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, নমস্কার।